চেয়ারটা তুলতে হবে। হ্যালো 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 ওটাই তুলে দিচ্ছি। একই হচ্ছে তো, একই আরো নিচে হয়ে গেল। ওটা হবে তোমার তুলছে, এটা তো আপনি হয়ে গেছে। জল দেখি, একটু ওয়েট করবে। না না ওটা অন আছে, হ্যাঁ অন আছে, অন আছে। 14 বছর 2011। শ্রমিক ভট্টাচার্যকে এই মুহূর্তে বরণ করে নেওয়া হচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী নিতে রাজি নন শ্রমিক ভট্টাচার্য। দলীয় অফিসে নিজের ছবি সরানোর কথা বলা হয়েছে। নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের তরফে ফ্লেক্সে দলেরই প্রতীক থাকবে, দলের প্রতীককেই অগ্রাধিকার দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, নেতার মুখ নয়। কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীও নিতে রাজি নন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যকে এই মুহূর্তে বরণ করে নেওয়া হচ্ছে, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। একটু সামনে যাও, আছে। বাংলার মানুষ জানতেন যে দীঘা গোয়া হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না, কলকাতা লন্ডন হবে না, শিক্ষাঙ্গনকে সম্পূর্ণ সংঘর্ষ মুক্ত করা যাবে না, মধ্যমেধার চাষকে বন্ধ করা যাবে না, পশ্চিমবঙ্গে 30,000 বন্ধ কারখানার দরজার তালা খোলা যাবে না। কিন্তু তারপরেও মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোটকে নির্বাচিত করেছিলেন। ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। আমরা আমাদের মতো করে কথা বলতে পারবো, আমরা আমাদের মতো করে প্রতিবাদ করতে পারবো, আমরা আমাদের দলীয় পতাকা নিয়ে আমাদের রাজনৈতিক কার্যকলাপ করতে পারবো, আমরা সরকারের নীতি সিদ্ধান্তের সমালোচনা করতে পারবো। পঞ্চায়েত নির্বাচনে থান কাপড় বিতরণ বন্ধ করে, বাইক বাহিনী আস্ফালন বন্ধ করে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে যদি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, একদম তৃণমূল স্তরে, যেখানে রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ হচ্ছে, সেখানে আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা পাই, আমরা বোর্ড গঠন করতে পারব। কিন্তু যে বিশ্বাস তৃণমূল কংগ্রেসের উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়েছিলেন, দুর্ভাগ্যবশত তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। পশ্চিমবঙ্গ কি পেয়েছে কি পায়নি এই হিসাব নিকাশ চলছে। আমার মনে হয় সাম্প্রতিক পরিস্থিতি সেটা দেখিয়ে দিয়েছে যে এ রাজ্যে টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি, সম্পূর্ণ সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক পরিকাঠামোটাকে ভেঙে দিয়েছে তৃণমূল। গণতন্ত্রের 4টে স্তম্ভ আজকে এই রাজ্যে আক্রান্ত। গত 14 বছরে কতজন সাংবাদিক হসপিটালে ভর্তি হয়েছেন, কত ক্যামেরা পার্সনের ক্যামেরা ভেঙে গেছে,
কত ক্যামেরা পার্সনকে বাধ্য করা হয়েছে তার ক্যাসেট তৃণমূল কংগ্রেসের কাছে জমা দিতে, এটা অন্তত সাংবাদিকদের সামনে নতুন করে বলবার প্রয়োজন নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। এ রাজ্যে শিল্পায়ন না হওয়ার, বিনিয়োগ না আসার অন্যতম প্রধান কারণ এটা। একটা রাজনৈতিক দল যারা সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করেছেন, তারা সরাসরি বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন। হাইকোর্টের বিচারপতি দেওয়ালে পোস্টার পড়ছে, তার নিজের বিচার কক্ষের মধ্যে তাকে ম্যানহ্যান্ডেল করা হচ্ছে। একটা রাজনৈতিক দল প্রকাশ্যে মহামান্য আদালতের সমালোচনা করছেন, নাম করে বিচারপতিকে আক্রমণ করছেন। লেজিসলেচার, পশ্চিমবঙ্গ বিধানসভার যিনি বিধায়ক আছেন, তিনি বিরোধীদের বক্তব্যকে এক্সপাঞ্জ করে দিচ্ছেন। সারা ভারতবর্ষের কোথাও কোনো এই নিদর্শন নেই। অশোক লাহিড়ির মতো একজন প্রথিতযশা অর্থনীতিবিদ, আমাদের বিধানসভা তথা পশ্চিমবঙ্গের সৌভাগ্য, এ ধরনের মানুষকে বালুরঘাটের মানুষ নির্বাচিত করে পাঠিয়েছেন বিধানসভায়। তার মেধা নিয়ে, তার স্বচ্ছতা নিয়ে, তার সারা কর্মজীবন নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলতে পারেনি। তার বক্তব্যকে পর্যন্ত এক্সপাঞ্জ করে দিলেন আজকে আমাদের রাজ্যের মহামান্য স্পিকার। অতীতেও তিনি বলেছেন যে রাজ্যপালকে বিধানসভায় আসতে গেলে প্রায়র পারমিশনের প্রয়োজন আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি আচার্যকে বলছেন, রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, সেজন্য আপনি এখানে কোনো ওয়েলকাম গেস্ট নয়, দরজা বন্ধ থাকবে। প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়ে গেছে। পুলিশ বলে কোনো সংগঠন আছে, কোন সংস্থা আছে, এ রাজ্যের মানুষ সেটা ভুলে গেছে। আর সবচেয়ে বড় বিষয় হলো, রাজ্যের মানুষ নয়, তৃণমূল কংগ্রেসের পরিবারেরই এই পুলিশের ওপরে, পুলিশ প্রশাসনের ওপরে কোনো আস্থা নেই। ক্ষমতার পট পরিবর্তনের পর যখন তথাকথিত একটা পালা বদল হয়েছিল, ওটা কোনো পরিবর্তন হয়নি। one hegemony replaced by another hegemony, একদলীয় একচেটিয়া একাধিপত্য সিপিআইএম তৈরি করেছিল। আর তৃণমূল কংগ্রেস একটা বিধ্বংসী আধিপত্যবাদকে পশ্চিমবঙ্গের মানুষের বুকের উপরে চাপিয়ে দিয়েছে। সমস্ত স্বশাসনকে, অটোনমিকে তৃণমূল কংগ্রেস ধ্বংস করেছে। হাওড়ার তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত প্রথম সিবিআই তদন্তের জন্য আবেদন করেছিলেন। অত্যন্ত বিপরীত অবস্থার মধ্যে থেকে দুর্দণ্ড প্রতাপ সিপিআইএম এর বিরুদ্ধে কলেজ জীবন থেকে প্রতিমা দত্ত এবং তপন দত্ত তারা রাজনীতি করতেন, কংগ্রেসের রাজনীতি। কিন্তু দুর্ভাগ্যবশত খুন হলেন, অভিযুক্ত যারা ছিলেন তাদের নাম সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করে সেখানে বাদ দিয়ে দেওয়া হলো। সিবিআই তদন্ত চলছে। রাজ্যে বারবার বলা হচ্ছে যে সিআইডি যা কাজ করতে পারে সিবিআই তা কাজ করতে পারে না। বারবার বলছেন যে সিবিআই এর পারফরমেন্স কি, তারা কতগুলো ক্ষেত্রে কনভিকশন এনে দিতে পেরেছেন। আমাদের রাজ্যে যেভাবে পুলিশ সিবিআই এর সঙ্গে আচরণ করেছে পোস্টপোল ভায়োলেন্সে আমাদের সেটা দেখা। তবে দীর্ঘদিন পর পোস্টপোল ভায়োলেন্সে রফিকুল ইসলাম ভেলু 13 বছরের একটি নাবালিকাকে ধর্ষণ করেছিলেন, তার আজীবন কারাদণ্ড হয়েছে, 50,000 টাকা জরিমানা ধার্য হয়েছে এবং মেয়েটির পরিবারকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন নিম্ন আদালত। একজন বিধায়কের বিরুদ্ধে খুন এবং খুনের প্ররোচনা দেবার কারণে সিবিআই তার চার্জশিট পেশ করেছে। 2021 সালে নির্বাচনী ফলাফল বেরোনোর পর থেকে কিছু তৃণমূলের ফেন্স সিটার
যারা পরিবর্তন হলে হয়তো আমাদের দিকে চলে আসতেন, তারা নিজেদের আরো বেশি তৃণমূলী প্রমাণ করবার জন্য বর্তমান তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে কে কতগুলো বাড়িতে আগুন লাগাতে পারে, কে কতগুলো ধর্ষণ করতে পারে, কে কতগুলো খুন করতে পারে সেটা চেষ্টা করেছে। 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন, 27 জন মহিলা বিজেপি কর্মী প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন যে তারা গণধর্ষিতা হয়েছে। এই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। এরপরে যেটা এখন পশ্চিমবঙ্গের সামনে সমূহ বিপদ, সেটা হচ্ছে র্যাডিক্যালাইজেশন। কিছু ধর্মান্ধ মানুষ যারা 1946 সালে মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশনের দাবি তুলে পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে বলে এই কলকাতা জুড়ে দাঙ্গা করেছিল, ধর্ষণ করেছিল, বলপূর্বক বিবাহ করেছিল, যারা জীবন্ত পুড়িয়ে মারতে গিয়েছিল প্রবাদ প্রতিম চিত্রশিল্পী ছবি বিশ্বাসকে মাত্র এক দেড় মিনিটের কারণে গোপাল মুখার্জিদের উপস্থিতিতে তিনি প্রাণে রক্ষা পান। অসংখ্য প্রতিভাবান মানুষকে যারা খুন করেছিল কলকাতার রাস্তায়, আজকে সেই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস ফিরিয়ে এনেছে। ধর্মীয় বিভাজন সুস্থ স্বাভাবিক কোন রাজনৈতিক দল চায় না, কোন সমাজ চায় না, কিন্তু যেভাবে পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত র্যাডিক্যালাইজেশন গত 6-7 বছরে তৈরি করা হয়েছে এবং কলকাতার অনতি দূরে দাঁড়িয়ে মাত্র এয়ারপোর্ট থেকে 12 কিলোমিটার 14 কিলোমিটার দূরে সভা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে এই নদী, এই সমস্ত জমি, সমস্ত সম্পত্তি, ওই তাজমহল, ওই কুতুব মিনার, हम दो हमारा दो नहीं, हम दो हमारा चार होना चाहिए। আমাদের আবেদন সমস্ত সুস্থ স্বাভাবিক শুভবুদ্ধি সম্পন্ন প্রগতিশীল শিক্ষিত মুসলমান সমাজের কাছে। আপনারা বোঝান যে আপনারা চান বা না চান আগামী 20 বছরের মধ্যে কেন্দ্রের সরকারের কোনো পরিবর্তন হবে না, আমাদের সঙ্গে সংসার করতে হবে। এটা কোনো থ্রেট নয়, এটা কোনো চাপিয়ে দেওয়া নয়, এটা কোনো একাধিপত্যবাদ নয়। ভারতবর্ষের রাজনৈতিক সমীকরণটা আজকে এই জায়গায় পৌঁছে গেছে, ইলেকট্রাল পলিটিক্স সেই জায়গায় এসেছে। পশ্চিমবঙ্গে কিছু মানুষ মনে করছেন, তৃণমূল কংগ্রেস মনে করে বা তারা সংখ্যালঘুদের বোঝাচ্ছেন যে শুধুমাত্র তাদের ভোটেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারে। তাহলে একবার তাকিয়ে দেখুন, আমি আবার বলছি, কোন বিভাজনের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। একবার আসামের ডেমোগ্রাফির দিকে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য, আজকে সেখানের উন্নয়ন দেখুন, আজকে ত্রিপুরার উন্নয়ন দেখুন, আর আসামের ডেমোগ্রাফি দেখুন, তারপরেও বিজেপি কিন্তু ক্ষমতায় এসেছে। আজকে পশ্চিমবঙ্গে গত 3 বছরে যত খুন হয়েছে তার মধ্যে 90% বেশি হচ্ছে সংখ্যালঘু। মরছে মুসলমান, মারছে মুসলমান, এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যত কর্মী খুন হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের পরিবারের দাবি হচ্ছে আমরা সিবিআই তদন্ত চাই, আর প্রত্যেক ক্ষেত্রেই অভিযোগের তীর হচ্ছে শাসক দলের দিকে, কেউ বিজেপির দিকে আঙুল তোলেনি। রাজ্যে যত সংখ্যালঘু মারা গেছে, আজকে কোন সংখ্যালঘু পরিবার এখনো পর্যন্ত বলেনি যে খুন হয়েছে বিজেপির কর্মীর দ্বারা, কোন বিজেপি একে আক্রমণ করেছে। হরিয়ানার ফলাফল বেরিয়েছে, রাজস্থানের ফলাফল বেরিয়েছে, মধ্যপ্রদেশের নির্বাচন দেখেছে সাম্প্রতিক মানুষ, উত্তরপ্রদেশের নির্বাচন দেখলো, দিল্লির নির্বাচন দেখলো। নির্বাচনী সাফল্যের জন্য রাস্তায় বেরিয়ে কোন মুসলমানের বাড়িতে সকেট বোমা ছোড়া হয়নি, কোনো বাচ্চা মেয়েকে খুন করা হয়নি। আজকে এই অবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। প্রায় 2500 মতো কোম্পানি 3 বছরের মধ্যে, গত 3 বছরে তাদের হেডকোয়ার্টার কলকাতা থেকে সরিয়ে নিয়ে চলে গেছে। মুখ্যমন্ত্রী পাশে বিজিবিএস এর মঞ্চে যারা দাঁড়িয়ে বলছেন যে এত ভালো শিল্প সম্ভাবনা অতীতে কোনোদিন তৈরি হয়নি, তাদের ব্যালেন্স শিট দেখুন, 9 বছরের ব্যালেন্স শিট দেখুন,
যে তারা কোথায় বিনিয়োগ করেছেন। এ রাজ্যে যে শিল্পপতি ব্র্যান্ড বুদ্ধ শব্দটি নিয়ে এসেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্বোধন করেছিলেন, আজকে বিগত 10 বছরে তার বিনিয়োগ কোথায় গেছে সেটা দেখুন। আজকে সারা ভারতবর্ষে বাঙালির পরিচয় কি? আমাদের পরিচয় কি শুধুমাত্র এই বিভাজনের রাজনীতি? আমাদের পরিচয় কি বাংলাদেশে যা হচ্ছে সেটাকে পশ্চিমবঙ্গে টেনে আনার রাজনীতি? জাতের নামে বজ্জাতি কি রাজনীতি? আমরা কোথায় নিজেদের নিয়ে গিয়ে দাঁড় করিয়েছি? আমরা মূলতই একটা উপভোক্তা স্টেট হয়ে গেছি। আমাদের প্রোডাক্টিভিটি কার্যত নীল হয়ে গেছে। আপনি জুট মিল দেখুন, চা বাগান দেখুন, আন্তর্জাতিক বাজারে তাদের কম্পিটিশন দেখুন, আমরা কোথায়? আজকে যে শতাংশ এখানে রাজ্যে মৌ স্বাক্ষরিত হচ্ছে তার কত শতাংশ বাস্তবে বিনিয়োগ নিয়ে আসছে? পশ্চিমবঙ্গের যে কাজের দৃশ্যমানতা দেখা যাচ্ছে, যে কোম্পানির বলছেন এখানে বিনিয়োগ আসছে, সেগুলো কেন্দ্রীয় সরকারের রুটিন ইনভেস্টমেন্ট, তার বাইরে এই রাজ্য সরকারের কাছে কিছু নেই। এই সরকার শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারে। সিঙ্গুর উত্তর কাল থেকে কোনো শিক্ষা নিতে পারেনি। এই সরকার কোন জমির অধিগ্রহণ নীতি, সুস্পষ্ট জমি নীতি নিয়ে অর্থনীতিকে বদলে দিতে পারে। 19টা চিঠি লেখা হয়েছিল ওএনজিসি, অয়েল ইন্ডিয়া লিমিটেড অ্যান্ড ডাইরেক্টরেট অফ পেট্রোলিয়াম এবং ভারত সরকারের পক্ষ থেকে 19টা চিঠি লেখা এবং একাধিকবার রাজ্যসভা লোকসভায় প্রশ্ন তোলার পরে অবশেষে এই বাজেটে এই সরকার ঘোষণা করেছে যারা জমি অধিগ্রহণ করবে। ময়েল মিনারেল ওরের যে কোম্পানি, মানে ম্যাঙ্গানিজের যে ম্যাঙ্গানিজ ওর, ভারত সরকার এন্টারপ্রাইজ, তারা এখনো পর্যন্ত 3বার রাজ্য সরকারকে চিঠি লিখল যে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে বিপুল সংখ্যক ম্যাঙ্গানিজ ওরের সন্ধান পাওয়া গেছে। জিএসসি তাদের রিপোর্ট সাবমিট করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগের সেটা প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। এই সরকার সেটাকে বাস্তবায়িত করেনি। এই সরকার শুধুমাত্র এ রাজ্যের শিল্পায়নকে ধ্বংস করেছে। অর্গানাইজড সেক্টরে চাকরি কমছে, সারা বিশ্ব জুড়ে কমছে। ইটস এ গ্লোবাল ফেনোমেন। আমরা বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকতে পারি না। আমাদের প্রতিযোগিতায় থাকতে হবে, আমাদের দরজা জানলা খোলা রাখতে হবে। স্বনির্ভরতায় চাকরি, কর্মসংস্থানে চাকরি বাড়ছে, স্টার্ট আপে নতুন নতুন মানুষ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা ইনোভেটিভ কাজকর্ম করছেন। এখানে ইনফ্রাস্ট্রাকচার কেন্দ্রের যে টাকা হওয়ার কথা সেটা সম্পূর্ণ করা যাচ্ছে না। এই সরকারটা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ভারত রামসার ট্যাগ প্রাপ্ত 2টো প্রজেক্ট শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে। এক সুন্দরবন, অন্যটা হলো ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। সুন্দরবনের ম্যানগ্রোভকে ধ্বংস করা হচ্ছে, সরকারের কাছে কোনো নির্দিষ্ট উদ্যোগ নেই, কোনো পরিকল্পনা নেই। কৃষি জমির চরিত্র বদল করে সেটাকে মাছের ভেড়ি বানানো হচ্ছে। সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস করে সেখানে মাছের চাষ হচ্ছে। শুধুমাত্র যদি ঠিকমতো আইনকে কার্যকর করা যায় তাহলে এক রাত্রে 10 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়তে পারে। রুবি মোড় থেকে, যেটা এখন কি রবীন্দ্রনাথ মোড় নাম দেখছি, সব জায়গায় তো রবীন্দ্রনাথ ঢুকে পড়েছিল, রবি ঠাকুরের মোড় নাম হচ্ছে। ওই রবি ঠাকুরের মোড় থেকে শুরু করে গড়িয়া পর্যন্ত বাঁদিকে যত ওয়েটল্যান্ড আছে সমস্ত জায়গায় বিশাল বিশাল আবাসন তৈরি হয়ে গেছে, বাড়ি তৈরি হয়ে গেছে। এই সরকার উত্তরবঙ্গের ডুয়ার্সে নদীর বোল্ডার তুলেছে, সামনে খালি কাঠ আছে, জঙ্গল সামনে থেকে দেখা যাচ্ছে, ভিতর ফাঁকা। দুষ্প্রাপ্য অর্কিড, আজকে সেগুলো পর্যন্ত সেখান থেকে চুরি হচ্ছে। এরা সরাসরি যে দুর্নীতি শুরু করেছে সেই দুর্নীতি কার্যত সুদূর প্রসারী, তা থেকে তাদের পরিবাররাও মুক্ত হতে পারবে না। একটা সরকার যদি প্রকাশ্যে ঘোষণা করে যে বুথে লিড দিলে ধরে নিতে হবে
তার জনভিত্তি আছে এবং তার জনসমর্থন আছে, সে কোনো দোষ করেনি, অন্যায় করেনি, তাহলে সেই সরকারটা তার যা পরিণতি হওয়ার কথা আজকে সেদিকেই চলেছে। আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ 2019 সালে একটা বাইনারি সেট করে দিয়েছিলেন যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি। যেদিন অমিত শাহ প্রথম সাংবাদিক সম্মেলন একটি সাংবাদিকের বৈঠকে বলেছিলেন যে আমরা 23টা আসন পেতে চলেছি লোকসভা নির্বাচনে 2019-এর আগে, সেদিন অনেক মানুষ বিশ্বাস করেননি, অনেকে হেসেছিলেন যে বিজেপি বলছে 23টা আসন পাবো, কিন্তু এই রাজ্যের মানুষ আমাদের 18টি আসন দিয়েছিলেন, মানুষ নির্বাচিত করেছে। যে রাজনৈতিক দলের সর্বোচ্চ ভোট শতাংশ ছিল মেরুকৃত অবস্থায় 11.66 এবং সর্বনিম্ন 2011 সালে 3% নিচে নেমে গিয়েছিল, সেই রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গের মানুষ একমাত্র এবং একমাত্র বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছে 2019 সালে। 2021-এ মানুষ কিছুটা আমাদের ভুলে অবশ্যই আমাদের বিরোধী দলের আসনে বসিয়েছে, কিন্তু কংগ্রেস এবং সিপিআইএম কে, শতাব্দী প্রাচীন দুই পার্টিকে বিধানসভায় কার্যত শূন্য করে দিয়েছে। সেই মানুষ কালীগঞ্জের উপনির্বাচনে সেই বাইনারিকে অটুট রেখেছে যে রাজ্যে একমাত্র দল বিজেপি যারা তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে। তাই আমরা প্রত্যেকের কাছে বলছি যে বাংলার অস্তিত্ব রক্ষার স্বার্থে, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার স্বার্থে, পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, এই র্যাডিক্যালাইজেশন যাতে সর্বত্রগামী না হয়, তার জন্য গোটা সমাজের নির্দিষ্ট দায়িত্ব আছে। কোনো রাজনৈতিক দল ভোটের স্বার্থে যে কিছুভাবে ব্যবহার করতে পারে, কিন্তু মানুষ এ ব্যাপারে তাদের সচেতন হতে হবে। এটা এস ওয়াজেদ আলীর দেশ, এইটা সৈয়দ মুস্তাফা সিরাজের দেশ, মুস্তাফা আলীর দেশ, কাজী নজরুল ইসলামের দেশ, যাদের রাম নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু এরা তো রামধনুকে রংধনু পর্যন্ত বানিয়ে দিল, দিয়ে কোথা থেকে কি সাফল্য পেল আমাদের জানা নেই। আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করছি যে আমাদের কারোর বিরুদ্ধে লড়াই নয়, এসব বিভিন্ন যে একটা নতুন নতুন শব্দবন্ধ তৈরি হয়ে গেছে, হিন্দুত্ববাদ। হিন্দুত্ব বলে কোন হিন্দুত্ব কোনো বাদ হতে পারে না, বহুত্ববাদটাই হিন্দুত্ব। মানুষ মানুষের মতো করে কথা বলবে, যে যার মতো করে মত প্রকাশ করবে। পৃথিবীর দ্বিতীয় মসজিদ তো তৈরি হয়েছিল ভারতবর্ষে। যত মত তত পদ বলার জন্য তো একটা দেশ চাই। আজকে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একদিন বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে নিজের সমস্ত কাগজপত্র ছুঁড়ে দিয়েছিলেন স্পিকারের টেবিলে, আজকে তিনি বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই, বিজেপির চক্রান্ত, ওপার বাংলার মানুষ যাবে আর নিবে, মিলিয়ে দিয়েছে। বাংলার আমরা প্রত্যেকটি মানুষের কাছে আমাদের প্রশ্ন, রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু শ্রীমতী গান্ধী আমাদের দেশের নেত্রী, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তিনি একজন মহিলা।